অতনু মুখার্জি বড় লোক সজু সুন্দর স্ত্রী। ও তুমি আমাদের ছেড়ে দিল ভাইয়া, আমরা তোমাকে ছাড়বো না। সত্যি 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 তোকে যে কি সুন্দর মানিয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। এত রূপ তোর কোথায় ছিল লুকিয়ে তাও আমি বলতে পারবো না। তুই এক রাস ফুলের মতো ফুটে উঠেছিস। এই বৌদি, তুমি বাজে বকো না তো। তোমাকেও তো একদিন আমার থেকে সুন্দর দেখিয়েছিলে, তাই না? কখনো না, তোর রূপ আর আমার রূপ আকাশ পাতাল তফাৎ। তাই বুঝি? হ্যাঁ রে, তোর এই রূপ দেখলে অতনু ভ্রমর তোর পিছনে মধু পান করবার জন্য গুনগুন গুনগুন করে গান করবে। যাও, তুমি না ভারী দুষ্ট। অমনি লজ্জায় মুখ লাল হয়ে গেল, অথচ পুর রাত পাবড়ি মেলে ভ্রমের জন্য অপেক্ষা করছি। বৌদি, এবার কিন্তু সত্যি সত্যি আমি কেঁদে ফেলবো বৌদি। এতদিন তুই আমার পিছনে লেগেছিলে, এবার আমি তোর পিছনে লাগে। এই বৌদি, তুমি আবার শুরু করে দিলে। এতদিন তোরা আমাকে বলেছিলি, আমি তার তোর শোধ তুলছি। বৌদি, অনেক রাত হয়ে গেল, চলো বাড়ি চলো, গাড়ি রেডি। চলো ভাই। চলি রে মুখপুরি। আবার মুখপুরি? ও হো হো হো, সরি, তোকে তো আর মুখপুরি বলা চলবে না, কারণ আজ যে তুই পরের ঘরের বউ। আজ তোকে মুখপুরি বললে ওই শালা অতনুটা আমারই মুখ পুড়িয়ে দেবে। এই বাজে কথা রাখ ছোটদা, বাজে কথা রাখ। এবার বল, তোর তিনিটি কবে আসছে? আমার তিনি মানে মানে আমার ছোট বৌদি। মারবো মুখপুরিকে। এই আমার মুখপুরি। সরি, বল না ছোটদা, বল না। হ্যাঁ, তোর বিয়েটা কবে হচ্ছে? বিয়ে? এই ছোটদা হাসিস যে? মনে নেই তোকে আমি কতবার বলেছি আমাকে বিদায় করে তারপরে তুই বিয়ে করবি? এখন বুঝি সেই কথাটা একদম ভুলে গেছিস, তাই না? ও বললে কি হবে, আমরা অত সহজে ভুলছি না। এই দেখো না, সামনে অঘ্রাণে সানাই বাজলো বলে। তুমি এখানে দাঁড়িয়ে বকবক করবে না যাবে? হ্যাঁ যাই ভাই। বৌদি, এবার আমরা আসি ভাই, আশীর্বাদ করি তুমি স্বামী সুখী সুখী হও। এই ছোটদা, তুই আমাকে আশীর্বাদ করলি না তো? ও হ্যাঁ, তোকেও আশীর্বাদ করছি। তুই অনন্যা, সকলের মাঝে অনন্যা হয়েই থাকিস। চলো বৌদি। ধ্যাত, ছোটদা যেন কি কোথায় একটা ভালো থেকে আশীর্বাদ করবে তা নয়। অনন্যা, তুই সকলের মাঝে অনন্যা হয়েই থাকিস, একটা আশীর্বাদ হলো। ওই তো নহবতের সুর বাজছে, আমাকে ডেকে ডেকে বলছে এই রাতটা নাকি মেয়েদের ভীষণ চাওয়া পাওয়ার রাত। তাই তো আমার মনের আনন্দে আমার যে গাইতে ইচ্ছে করছে, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। সানাইটাই আজ বলছে কি আমি শুধু শুনছি তাই, রাত জেগে কেউ বলছে কি আমি শুধু শুনছি তাই। কি করে বোঝাই এই প্রাণ যায় যায়, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা।
মধুরাত আমার ফুল সোজা সানাইটাই আজ বলছে কি আমি শুধু শুনছি তাই রাত জেগে কেউ বলছে কি আমি শুধু বলছি তাই কি করে বলি এই প্রাণ যায় যায় আজ মধুরাত আমার ফুল সোজা আজ মধুরাত আমার ফুল সোজা কেমনে কেমনে করে প্রাণে তো ছয় না সখী নাগরে গেছে পরের ঘরে মনে যে আমার কেমনে কেমনে করে এই যে এই যে অনন্যা তুই এখানে এত তো তুমি আরে যা বাবা হাত করে তুই আমার দিকে অমন করে সে আছো কেন হ্যাঁ কিছু বলো না মানে আমি বলছিলাম কি তুমি হ্যাঁ তোমার কি শরীর খারাপ হয়েছে না না শরীর খারাপ করবে কেন আমি সামান্য একটু মদ খেয়েছি সে কি তুমি মদ খাও হ্যাঁ তুমি বিশ্বাস করো অনন্যা আমি আমি না সামান্য একটু খেয়েছি আর আর কখনো খাবো না এই তোমার গাছে বলছি আরে যা বাবা সামান্য একটু মদ খেয়েছি বলে এত রাগ এখনো তো পিপি সাবান করতে দেখো নে যাকে ওসব বাজে কথার কাজ নেই এখন আমাকে কিছু টাকা দাও তো আজ রাত্রে ধনপতি শেঠ 25,000 টাকা নিয়ে জুয়া খেলতে আসছে আর ওই টাকাটা জিতে তুমি জুয়া খেলো এই তো শেষ খেলা ওই ধনপতি শেঠ এক এক করে আমার সব কিছু কেড়ে নিয়েছে আর আমি তার সেই জিতে নিয়ে আসবো যাও যাও আরে যাও যাও আর দেরি করো না কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই 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 ঠিক আছে দরকার নেই তোমার এই গা থেকে কয়েকটা গয়না দাও তো গয়না খুলে দেবো হ্যাঁ হ্যাঁ আর দেরি করো না আরে শীঘ্র দাও আমার জন্য আবার গাড়ি নিয়ে মিস চায়না বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মিস চায়না হ্যাঁ খুব ভালো মেয়ে যেমন রূপ তেমনি গুণ নাচতে পারে আবার গাইতে পারে আবার জুয়া খেলতে পারে আরে তার বাড়িতেই তো খেলা হবে সেই তো আমার সঙ্গে খেলার জন্য ধনপতি শেঠকে নেমন্তন্ন করে এনেছে কারণ কারণ সে যে আমাকে ভালোবাসে শীঘ্র দাও নইলে আবার চায়না রাগ করবে দেবে না আমি তোমার কাছে অনুরোধ করছি আজ এই ফুলসজ্জা রাতে তুমি আরে রেখে দাও তোমার ওই ফুলসজ্জা আমার সময় বয়ে যাচ্ছে দাও গয়না দাও বলছি আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি কে দেবে না এখনো ভুলিত হচ্ছে তাহলে আমি জোর করে খুলে দেব আট ভরি হবে এতে আমার কুলে যাবে আমারই কান্না হচ্ছে আমার সঙ্গে নেখামি একটা শুভ কাজে যাচ্ছি তাকে বাধা দেওয়া আর যদি জিততে পারি আমি কিছু বলবো না আর যদি হেরে যাই তবে ফিরে এসে এই বাধা দেওয়ার মজাটা আমি বুঝিয়ে দেব
চলে গেল, চলে গেল। আমার সে কোনো বাধা মানল না। ও ভগবান, তোমার কাছে কি আমি এই চেয়েছিলাম ঠাকুর? মাতাল জুয়ারু লম্পট স্বামী কি এই অভাগিনী অনন্যার অদৃষ্টে লিখেছিলে ঠাকুর? কিন্তু কেন, 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 কেন ঠাকুর? আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন, কেন আমার সাজানো বাগান এমনি করে তাসের মতো ধূলিসাৎ হয়ে গেল? কেন আমার সাজানো নৈবেদ্য পথের ধুলায় মিশিয়ে গেল? কেন, কেন, কেন? মা, আমি যে আজ কি সুন্দর সেজেছি। চলে গেল বৌদি। কে? ও ও ঠাকুরপো, কি বলছো ভাই? দাদা চলে গেল। না না, চলে যাবে কেন? বিশেষ একটা কাজে বাইরে গেছে, এখনই হয়তো ফিরে আসবে। এক্ষুনি যদি আসবি তাহলে তোমার চোখে জল কেন বৌদি? হ্যাঁ, না না, হ্যাঁ কই, আমি কাঁদিনি তো। এই তো আমি হাসছি। ওই কৃত্রিম হাসিতে চোখের জলকে লুকানো যায় না বৌদি। বুকের ব্যথাকে সে জল টেনে বের করে আনবেই। তুমি ঘুমোতে যাও ভাই, তুমি ঘুমোতে যাও। ঘুম যার আসছে না বৌদি। সব কাজকর্ম মিটিয়ে ছাদে গিয়ে যখন মনের আনন্দে গান গাইছিলাম, হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি মিস চায়নাকে নিয়ে দাদা গাড়িতে করে বেরিয়ে গেল। তখনই বুঝে নিয়েছি আমার চোখের ঘুম, আমার তোমার মুখের হাসি দুই একসঙ্গে মিলে গিয়ে হয়েছে চোখের জল। ঠাকুরপো, কি বলছো ঠাকুরপো? তুমি কি বলছো? ঠিকই বলছি বৌদি। ভেবেছিলাম বিয়ের পরে দাদার মতিগতি ফিরবে, সংসারই হবে, সবকিছু জেনেও তাই আমি বিয়েতে কোনো অমত করিনি। যদি ঘুণাক্ষর আমি জানতে পারতাম তার মতের কোনো পরিবর্তন হবে না, তাহলে কিছুতেই তোমার জীবনটাকে আমি নষ্ট করে দিতাম না বৌদি। হাজারো কথা বলতে নেই ভাই, হাজারো কথা বলতে নেই। আজ আমারও কথা শুনতে নেই। তিনি যেমন তোমার দাদা, তেমনি আমারও স্বামী। তাকে ওই পাপের পথ থেকে ফিরিয়ে আনা যেমন তোমার কর্তব্য, আর তেমনি আমারও ধর্ম। পারবে বৌদি। পরশমণির পরশে লোহা যেমন শোনা হয়, তেমনি তোমার ছোঁয়ায় আমার দাদাকে ওই পাপের পথ থেকে তুমি মুক্ত করতে পারবে। পারতেই হবে ঠাকুরপো, আমাকে যে পারতেই হবে, কারণ আমি যে তার স্ত্রী। তা যদি পারো তাহলে জানবো এই ভাগ্যবান শান্তনুর তুমি শুধু বৌদি হয়ে এসে আসনি, তুমি এসেছো আমার মা হয়ে, তুমি এসেছো আমার মা হয়ে। ছোটদা রে, তুই আমাকে আশীর্বাদ করেছিলি না? অনন্যা, তুই এই সকলের মাঝে অনন্যা হয়েই থাকি। আমি তোর আশীর্বাদ আমি ব্যর্থ হতে দিতে পারবো না রে ছোটদা। তাই তো এই মাটিতে এই ছড়ে যাওয়া ফুলকে আমার বুকে স্থান দে। আমি তোর আশীর্বাদ কখনো ব্যর্থ হতে দেব না রে ছোটদা। আমি তোর আশীর্বাদ কখনো ব্যর্থ হতে দেব না। থাকবো না, আমি কিছুতেই ঘরে বসে থাকবো না। কেন থাকবো? আমি পঙ্গু বলে কি আমি বাদাম ভাজা চানাচুর বিক্রি করে সংসার চালাতে পারি না? আলবৎ নিশিত চাটুর্য মনে করেছে আবার ন্যায্য ক্ষতিপূরণের টাকা বন্ধ করে দিয়ে আমাকে জব্দ করে দেবে। আমি তার কাছে মাথা নত করে করুণা ভিক্ষা করতে চাইব না। না 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 না, আমি ভবতোষ বাড়ুজ্যের ছেলে, আমি কারোর দয়া আর দান নিয়ে বেঁচে থাকতে চাই না।
বড় বউ, বড় বউ, এই চানাচুরের থলিতে নিয়ে আসো তো। আরে আস্তে আস্তে, ঠাকুরপো শুনতে পাবে। সে কি এই অনু এখনো অফিসে বেরিয়ে যায়? দেখো না, এই তো সবে মাত্র স্টার্ট করে এলো, এবার খেয়ে দিয়ে বেরোবে। যাও যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে খেতে দাও, ওকে যাও। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো। কি কথা? আজ না বেরিয়ে তুমি বরং কাল বেরিও। কেন কেন? এই 1 বছর ধরে তোমার উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেল। সে কাল রাতেও তুমি ভালো করে ঘুমাতে পারোনি, তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছিল। ভুল দেখেছো বড় বউ, তুমি ভুল দেখেছো। আমার না গা গরম হয়নি, আমার গা গরম হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ। আরে বড় বউ, আমার মতন সুস্থ মানুষ এই তল্লাটে আর কেউ নেই। আমার চোখে তুমি ফাঁকি দিতে চাও, আমাকে তুমি ভুল বোঝাতে চাও। পারবে না গো, পারবে না। আমি যে 10 বছর ধরে তোমার সংসার করছি। বড় বউ, দোহাই তোমার, আমার কথা রাখো। অন্তত আজকের দিনটা তুমি বেরিও না। না তা হয় না, তা হয় না বড় বউ, তা হয় না। জানো, এক একটা দিনে পৃথিবীর বয়স 10 বছর করে বেড়ে যায়। জানো, সেই একটা দিনকে উপেক্ষা করে আমি যদি অবহেলায় দিন কাটাই, তাহলে যে আমরা 10 বছর পিছিয়ে যাব। তুমি ঠিকই বলছি বড় বউ, আমি তাই যদি না হবে তাহলে নিশিত চাটুর্যে কি আমাকে অপমান করতে পারে? বললে নিশিত চাটুর্যে তোমাকে অপমান করেছে? কেন করবে না, কেন করবে না? আমি যে তার কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলাম, জানো সে তো টাকা দিলেই না, উল্টে বললে ভিখিরি হয়ে জন্মেছিস, যা যা পাড়ায় পাড়ায় ভিক্ষে করে খাগে যা। আর যদি কোনোদিন তোকে আমাদের এই কারখানার গেটের মধ্যে দেখতে পাই, তাহলে লোক ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কি পাওনা টাকা চাইতে গিয়েছিলে বলে এইভাবে তোমাকে অপমান করলে? তাহলে আমাকে যদি এইভাবে অপমান করে না তাড়িয়ে দেয়, তাহলে যে ওদের উদ্দেশ্য সিদ্ধ হবে না বড় বউ। কিসের উদ্দেশ্য? ওদের উদ্দেশ্য আমার ন্যায্য টাকা পাওনা বন্ধ করে দিয়ে আমার সংসারের কৃত্রিম অভাবের সৃষ্টি করে আমাদের কাছ থেকে পারবে না, পারবে না, কখনো পারবে না। আমাদের কাছকে অনুকে পর করে দিতে পারবে না। আমি তাকে কিছুতেই পর করে দিতে দেব না। তাই তো আমি আর ঘরে বসে থেকে আমার সময় আর কাটাতে চাই না। কিন্তু ঠাকুরপো যদি কোনোভাবে জানতে পারে যে তুমি চানাচুর বিক্রি করে এই সংসার চালাচ্ছ, তাহলে না ও জানতে পারবে না, ও জানতে পারবে না। দেখে নিও বড় বউ, এই বড় বউ কোনোদিন জানতে পারবে না। জানো, আমি অনেক দূর চলে যাব। অতপাড়া গায়ে গিয়ে আমি চানাচুর বাদাম ভাজা বিক্রি করে সংসার চালাবো। দাও দাও। সত্যি সত্যি তুমি চানাচুর বিক্রি করতে যাচ্ছ, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার স্বামী। কাঁদছো কেন বড় বউ, কাঁদছো কেন? আমি যাকে একটা শুভ কাজে যাচ্ছি, আর এই শুভ দিনে শুভক্ষণে তুমি কেঁদে আমার গতিপথকে পিছল করে দিও না। তার চাইতে তুমি ওই ঠাকুরের কাছে প্রার্থনা করে বলো, আমি যেন কারো কখনো করুণা নিয়ে আমাকে বেঁচে থাকতে না। আমি বাদাম ভাজা চানাচুর বিক্রি করে আমি যেন সংসারে টাকা দিতে পারি। দুর্গা দুর্গা। হ্যাঁ মনে রেখো বড় বউ,
নিশিত যে আমাকে অপমান করেছে সেই কথা যেন তুমি আবার অনুকে বলে দিও না। জানো তো ও ছোটবেলা থেকেই বড় জেদি, তাই তাই আমি আমার অপমানকে সহ্য করলেও আমার ভাই তার দাদার অপমান কিছুতেই সহ্য করবে না। আমার কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি চলি বড় বউ, আমি চলি। এই কি তুই এখনো অফিসে বেরিয়ে যাসনি? এই এখনই খেতে বলবো, কিন্তু এই বেলা 10টার সময় খেয়ে দিয়ে তুমি যাচ্ছ কোথায়? যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি কোথায়? বড় বউ ওকে বলে দাও না আমি কোথায় যেন যাচ্ছিলাম। আচ্ছা ভোলামন বাবা, এই যে তুমি বললে ও ওই যে ও মানে ওই নপাড়ার ভরসাস বাড়িতে দাবা খেলতে যাচ্ছে। দাবা খেলতে জানিস শোনো, 1 বছর ঘরে বসে থেকে থেকে আমার মন আমার শরীর কেমন যেন মুখে পড়ে গেছে। তাই আজকে আমি ভেবেছি দাবা খেলতে গিয়ে আমার মনটাকে আবার চাঙ্গা করতে চাই, আবার চাঙ্গা। কি বলো বড় বউ, কি বলো? মনে ফুর্তি আনতে এই রোদের মধ্যে 2 মাইল হেঁটে গিয়ে ও কি দাদা, থলেটা তুমি লুকাচ্ছ কেন? এটা কি আছে? এই কি আছে তা আমার কাছে জিজ্ঞেস করছিস কেন? তোর বৌদির কাছে জিজ্ঞাসা কর না। এই বড় বউ, এই থলির মধ্যে কি আছে গো, কি আছে? ওই যে গুটি গুটি দাবার গুটি। এই জানি কাছে তুই কেড়ে নিস, সেই ভয়ে আমি এই লুকোচ্ছিলাম। তাহলে আমি চলি। হ্যাঁ শোন, তোকেও বলে যাচ্ছি, তুইও খেয়ে দে তারপরে বেরোবি। আর একটা কথা, বড় এই বৌমার সঙ্গে যেন খেতে বসে কোনো ঝগড়াঝাটি করবি না। আর গাড়ি ঘোড়ার পর একটু সাবধানে দেখে শুনে চলিস, কেমন? আমি চলি বড় বউ, চলি। হ্যাঁ, তবে একটা কথা বলে যাচ্ছি বড় বউ, আজকের খেলায় যখন আমি একবার নেমেছি তখন আমি এই খেলায় জিতবই। দাদাকে কিন্তু বড্ড দাবার নেশায় পেয়ে বসেছে। হ্যাঁ মানে এই 1 বছর ধরে ঘরে বসে বসে না একেবারে একঘেয়ে হয়ে গেছে, তাই হয়তো। কিন্তু তোর মতলবটা কি শুনি? এতখানি বেলা হলো, অফিস যাওয়ার কি এখনো সময় হয়নি? সময় ঠিকই হয়েছে দিদি, তবু যতক্ষণ তোমার সঙ্গে কথা বলে শান্তি পায় ততক্ষণ ওর শান্তি নেই। তুমি ঠিক বলেছো বন্যা, বৌদির সাথে কথা বলে আমি যে কি আনন্দ পাই সেই কথা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। থাক, তোমাকে আমাকে আর বোঝাতে হবে না, যা বোঝার আমি সব বুঝি গো, সব বুঝি। হ্যাঁ যাও, ভাত বেড়ে রেখেছিস, খেয়ে নাও গিয়ে। আরে রাম কহো, তুমি ভাত বেড়ে রেখে এসেছো আমার জন্য? কেন কলের কাছে ভাত বেড়ে নিয়ে আমি বসে থাকবো নাকি? আরে এহেন অসম্ভব কথা কেমনে বলিব আমি? তুমি প্রগতিশীল যুগে শিক্ষিত সুন্দরী আল্টা মডার্ন মেয়ে, তোমাকে বধূ রূপে পেয়ে আমাদের বংশ একেবারে ধন্য হয়ে গেছে। তার উপরে তুমি স্বামীর ভাত বেড়ে নিয়ে বসে থাকবে? এত বড় অন্যায় কথাকে আমি বলতে পারি বলো? অতএব কি স্ত্রীর আজ্ঞা শিরোধার্য। এই ছোট, চুপ করে দাঁড়িয়ে থেকে না থেকে যা ভাই যা, ওর পাশে গিয়ে বসে ওকে খেতে দে, কি লাগে না লাগে দেখে যা। আমার ওই সব তো ওল লেখাবো একেবারে ভালো লাগে না, কিন্তু বলে দিচ্ছি ভাত বেড়ে দিয়েছি এই যথেষ্ট। আর তাছাড়া আমি পাশে গিয়ে বসলে ওর তোর পেট ভরবে না, তার চেয়ে তুমি একটা কাজ করো, তুমি ওর পাশে বসে গিয়ে গল্প করো, ওরও পেট ভরবে আর তোমারও মন ভরবে। ছোট ও গায়ে তোমার জ্বালা ধরলো বুঝি, কিন্তু কি করব বলো? সত্যি কথা বলতে এই ধনঞ্জয় চাটুর্যের মেয়ে কাউকে ভয় পায় না, বুঝেছো? হ্যাঁ কাউকে ভয় পায় না। আমার খেয়ে
পরে তুমি আমাকে খাবার কোটা দিচ্ছিস ছোট? কেন দেবো না বলো তো? তোমার স্বামী তো আর রোজগার করে না, তাই তোমরা আলাদা হতে চাও না। আমারই ঘাড়ের উপরে বসে তোমরা খেতে চাও। ছোট চুপ কর। এখনই যদি ঠাকুরপো শুনতে পায় তাহলে মহা অনর্থ ঘটবে। তা তো করবেই। কেন তুমি যে তার প্রেমে একেবারে চোখে কাজল পরিয়ে দিয়েছো। ছোট আর আদিক্ষেতা তোমাকে করতে হবে না। আমার চোখে তুমি কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আমি বেশ ভালো করে বুঝতে পারছি ওই অঙ্গহীন স্বামী নিয়ে তুমি একদম সুখী নও। হ্যাঁ, তাই তুমি আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছো। আর বলিস ছোট, আর বলিস, আমি আর শুনতে পাচ্ছি না। একেবারে সহ্য করতে পারছি না। একটা স্বামী নিয়ে যে সুখী নয় তার ঢং দেখলে আর বাঁচি না। ছোট কি বলি? আমি আমার স্বামী নিয়ে সুখী নই। আমি যাকে ভাইয়ের মতো ভালোবাসি, সন্তানের মতো যাকে আমি দেখি, আর তার সঙ্গে কিনা আমার কি আমার বুকের মধ্যে যন্ত্রণা শুরু হলো। ওগো ঠাকুর, এই কথা শোনার পূর্বে তুমি আমায় মরণ দিলে না কেন ঠাকুর? মরণ দিলে না কেন? দিলে না বৌদি, খেতে দিলে না। ওই সর্বনাশী বন্যা আমায় ভাত খেতে দিলে না। আমি সব কথা শুনে ভাতের থালা ছুঁড়ে ফেলে এসেছি আর প্রতিকার করতে। ভাই, ও কথা বলতে নেই ভাই। ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলেছে, ওতে কি রাগ করলে চলে ভাই? ছেলে মানুষ না বৌদি না, ও ছেলে মানুষ নয়, বরঞ্চ ছেলে মানুষ তুমি নিজে। তুমি বুঝতে পারছো না ওই শয়তানিটা কি চায়? কি চায়? শয়তানিটা চায় তোমার ছেলে কোমল বুক থেকে আমাকে চিরতরে ছিনিয়ে দিতে। না না, পারবে না রে, পারবে না। কেউ তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তোমার ওই কোমল বুক থেকে কেউ আমাকে ছিনিয়ে নিতে কোনোদিনই পারবে না। তুই যাবি না তো? তুই আমায় ছেড়ে চলে যাবি না তো? আর কোনোদিন যাবি না? আমি চলে যাবো না। আমিও তোকে ছাড়বো না। তোকে আমি কিছু চলে যেতে পারি না। আমি ছেলে পারি না। খাতা পড়ে না নাকি? বাহ, চমৎকার! ঠিক যেন প্রিয় প্রেমিক প্রেমিকা প্রেমিকার বুকে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। ছোট, তাই তো বলি, আমি কেন তোমার চোখের বালি আর বৌদি কেন তোমার চোখের মণি? বৌদি চিরদিনই আমার চোখের মণি হয়ে থাকবে বন্যা। বৌদিকে যদি চোখের মণি করে রাখবে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন বলো? কেন বিয়ে করেছিলে? ঠক প্রবঞ্চক! বন্যা, আজ আমার মুখকে তুমি বন্ধ করতে পারবে না। এতদিন আমি মনে মনে যা ভেবে এসেছি তাই আজ আমি নিজের চোখে তাই সবকিছু দেখতে পেয়েছি। হ্যাঁ, ওই কালনাগিনীর প্রেমের ফাঁদে পড়ে তুমি। সাবধান বন্যা, আমার এই মাতৃসভা বৌদির সম্বন্ধে আর একটা কথা বললে তাহলে তোমাকে আমি কি করবে? কি করবে? তুমি আমাকে মারবে? না 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 না, তোমার গায়ে হাত তুলে আমার এই হাতটাকে নোংরা করতে চাই না। কারণ আমি যে ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে? গোপনে যে বৌদির সঙ্গে প্রেম লীলা করে। বেরিয়ে যাও, এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি এত বড় অপমান করলে তুমি আমাকে? আর একটা কথাও নয়,
মনে রাখো আমারও ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করলে আমার একটা কথা, আজ তোমার কোনো কথাই আমি শুনবো না বৌদি। যে স্ত্রী তোমার মতো বৌদির সঙ্গে আমার চরিত্র নিয়ে কুৎসিত করে, যে মা ছেলের সম্বন্ধকে অস্বীকার করে, সেই স্ত্রীর সঙ্গে কোনোদিন একসাথে ঘর করা যায় না বৌদি, কোনোদিন একসাথে ঘর করা যায় না। এই বৌদির জন্য তুমি আমাকে আজ তাড়িয়ে দিলে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। এই বৌদির জন্যই তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। তোমার নিজের চরিত্রকে তুমি সংশোধন করো, তবেই তুমি আমার ঘর করতে পারবে। ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবো না। আমার কথা শোন, ঠাকুরপার কথায় রাগ করে তুই বাড়ি ছেড়ে চলে যাস না। রাগের মাথায় ও যা বলেছে তার জন্য আমি তোর হাতে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। থাক থাক, ছাড় দে, আর মাছ ঢাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওরে যাস না ছোট, যাস না, তুই চলে আয়। চলে গেল আমার সব অনুরোধ উপেক্ষা করে, আমার কোনো কথা না শুনে ছোট চলে গেল। কিন্তু না, আমি ছোটকে যেতে দেব না। আমি যাব, এখন আমি ছোটকে ফিরিয়ে আনতে যাব। প্রয়োজনে তার পায়ে ধরে আমি কাঁদবো। তবু সামান্য ভুল বোঝাবুঝিতে ওকে বাড়ি ছেড়ে ওর বাপের বাড়িতে গিয়ে এই শ্বশুর কুলের অমর্যাদা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না, কিছুতেই দেব না। 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত আমি শ্রমিকদের মুখ বন্ধ করার জন্য ব্যবহার করব। তো অমলেশ বাড়িটাকে ক্ষতিপূরণের বাবদ একটা টাকাও আমি দেবো না। কিন্তু কোনো কিন্তু নাই ধীরাজ, আজ যদি আমি অমলেশ বাড়িটাকে ক্ষতিপূরণের টাকা দেই, তাহলে সে ভাববে নিশির চ্যাটার্জি ভয় পেয়েছে। রাইট ইউ আর। তুমি এ বিষয়ে শ্রমিকদের বুঝিয়ে বলো ধীরাজ, তারা যেন কোনো হাঙ্গামা হুজ্জুদি কিছুই না করে, তাহলে আমি তাদের পরে সন্তুষ্ট হয়ে রিওয়ার্ডের ব্যবস্থা করব। ঠিক আছে ঠিক আছে, তোমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। শ্রমিকদের দায়িত্ব আমি নিলাম, কিন্তু অনুপমকে তাকেও আমি সোজা হয়ে দাঁড়াতে দেবো না। 15 আগস্ট আমি অনুপম আর মিস্টার বোসকে নিমন্ত্রণ করে এসেছি। আমার বোনকে অপমান করার প্রতিশোধ আমি ওই মিস্টার বোসকে দিয়েই নেওয়াবো। কিন্তু বন্যা সে আর অনুপমের ঘর করতে যাবে না। তাহলে প্রয়োজন হলে বন্যাকে দিয়ে আমি অনুপমের বিরুদ্ধে ডিভোর্সের ফাইল মামলা করব। এ হবে আমি আগে থেকে জানতাম। একটা ভিখারির ঘরে বন্যার মতন প্রগতিশীল যুগের মেয়ে কিছুতেই টিকে থাকতে পারে না, কারণ জহরই না হলে জহরের মর্যাদা কি করে বুঝবে বলো? তাই তোমার সঙ্গে তার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমার মায়ের প্রতিশ্রুতি রাখতে আমার সব অনুরোধ উপেক্ষা করলে, তাই বন্যার জীবনটা আজ একেবারে বিষময় হতে চলেছে। না না না, তার জীবন নষ্ট হবে কেন? আমি তার জীবন নষ্ট হতে দেব না। তার মানে তুমি? হ্যাঁ, আমি তাকে বিয়ে করে সুখী করব। ধীরাজ, বিশ্বাস করো নিশিস, আমি আজও বন্যাকে ভালোবাসি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি বন্যাকে বিয়ে, অনুপমকে ডিভোর্স করার পরে আমি বন্যাকে বিয়ে করব। ঠিক আছে, যদি সে অনুপমকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে সবাই অমত করলেও আমি তোমার সঙ্গে এই বন্যার বিয়ে দেবো। হ্যাঁ ভাই, তোমাকে আমি যে কাজের ভার দিয়েছিলাম সে তোমাকে ভাবতে হবে না। আমি 2 মাসের মধ্যে অসিত কেমন জুয়ারি মাতালার লম্পট তৈরি করব যে সে কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। সাবাস, এটাই তো আমি চাই। কিন্তু আমার কথাটা মনে থাকবে তো? ও ইয়েস ইয়েস ইয়েস, নিশির চাটুর্যের কথা আর কাজ এক। ওকে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়।
লোভ বিষম বস্তু, আর সেই লোভ দেখিয়েই ধীরাজকে দিয়ে আমি সব কাজ করিয়ে নিতে হবে। তারপর বন্যাকে রাজি করিয়েই ওই ধীরাজের সঙ্গে বিয়ে দিয়ে। দাদার সঙ্গে ঠাকুরজিকে বিয়ে দেবে? কেন, তোমার আপত্তি আছে নাকি? না না, আপত্তি কিসের? সমাজের মঙ্গলের জন্য বিদ্যাসাগর মহাশয় বিধবা প্রথা চালু করেছিলেন। এবার তুমি সধবা প্রথা চালু করো, সমাজ তোমার মাথায় করে রাখবে। প্রতিমা, তুমি বুঝতে পারছো না, বন্যা অনুপমকে কোনোদিনও মেনে নিতে পারবে না, আর অনুপমও কোনোদিন বন্যাকে ঘরে তুলে নিতে পারবে না। সুতরাং আমার দাদার সঙ্গে বিয়ে দিয়ে তাকে সুখী করতে চাও, তাই তো? হ্যাঁ, তাতে দুজনেই সুখী হবে। তাতে একটা কাজ করলে হয় না? কি কাজ? ঠাকুরজির হাত পা বেঁধে জলে ফেলে দিলে কি হয়? প্রতিমা, এইভাবে আশকারা দিয়ে দিয়ে মেয়েটা তুমি মাথা খেয়েছো। তোমার এই আশকারাতেই মেয়েটা আজ তার ঘর পর ফেলেছে। তাই অমর স্বামীর ঘর পেয়েও সে অনুপমকে সুখী করতে পারিনি। প্রতিমা থামো। দেবতুল্য স্বামী, দেবতুল্য স্বামী গোপনে যে বৌদির সঙ্গে প্রেম করতে পারে, মিথ্যা কথা, এ আমি বিশ্বাস করি না। এসব তোমার সাজানো কথা। না না বৌদি না, এ আমার নিজের চোখে দেখা। তাহলে তুমি তোমার চোখে ভুল দেখেছো ঠাকুরজি। বৌদি এখনো সময় আছে ঠাকুরজি, এখনো তুমি সাবল খাওয়া যাও। তুমি ভুল দেখেছো, ভুল বুঝেছো। সময় থাকতে সেই ভুলের সংশোধন করো, পরে আর সংশোধন করার সময় থাকবে না। তার আর দরকার নেই বৌদি, আমি ভুল দেখিনি আর আমি ভুল বুঝিও নি। তাই অমন স্বামীর ঘর করতে আমি আর কিছুতেই যাব না, কিছুতেই যাব না বৌদি। যাওয়া উচিত নয় দাদা। যে তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে সে বাড়িতে আমি তোকে কোনোদিনই পাঠাবো না। বুঝলাম, তোমার কপালে অশেষ দুর্গতি। আর আমিও বুঝলাম তুমি ওকে মোটেও সুনজরে দেখো না। আমি পরের মেয়ে, দেখা না দেখা কি যায় আসে। তুমি তো সুনজরে দেখো। দেখো এই সুনজরটা যেন কোনোদিন 20 নজর হয়ে না যায়। বৌদি, বৌদি তোমার কথাটা অত্যন্ত তেতো, তাই না ভাই? অপ্রিয় সত্য কথাটা একটু তেতো লাগবে, তবে একটা কথা মনে রেখো, আজ আমার কথা তেতো লাগলে একদিন কিন্তু মিষ্টি লাগবে। আর সেদিন তোমার অনুতাপের অন্ত থাকবে না। অনুতাপ আমি করব এই চরিত্রহীন স্বামীর জন্য। অনুতাপ শুধু অনুতাপে নয়, আজ যাকে চরিত্রহীন বলে অবজ্ঞা করছো, একদিন তাকে চোখের জলে তাকে পা ধুয়ে দিতে হবে। বৌদি, বৌদি রাগলে কি করব ভাই? শ্বশুর বাড়ি অপমান করে যে বাপের বাড়ি পড়ে থাকে, তার রাগ আমি গ্রাহ্য করি না। বৌদি, 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 বৌদি যদি এইভাবে সবসময় আমাকে অপমান করে তাহলে না না না, ওর কথা তুই ঘাবড়ে যাস না দাদা। আমি বলছি কোনোদিন তোকে অনুপমের ঘরে যেতে হবে না দাদা। বিয়ের আগে তুই যেমন এখানে যেভাবে থাকতি, যেভাবে চলাফেরা করেছিস, ঠিক তেমনি সেইভাবেই থাকবি। দরকার হলে আমি অনুপমকে দিয়ে কি দাদা? ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। ক্ষতি কি? ওই স্কাউন্ডাল থেকে জব্দ করতে গেলে তাই তোকে করতে হবে। তাছাড়া তুই যখন বলেছিস তার ঘর করবেই না, তখন না দাদা না, এই কাজ করে আর কোনো কাজ নেই দাদা। তাহলে তো সব শত্রুতা একেবারে শেষ হয়ে যাবে। তা আমারই সুখের সামনে একটা মেয়েকে বিয়ে করে আবারও সুখে সংসার করবে, কিন্তু না দাদা না, এই আমি কিছুতেই সহ্য করতে পারবো না দাদা। তার চেয়ে ডিভোর্স না করে যতভাবে ব্যবস্থা করা যায় তুমি তাই করো দাদা, তুমি তাই করো দাদা, তুমি তাই করো দাদা, তুমি তাই করো। বন্যা যদি সে ডিভোর্স করতে না চায় তাহলে দাদা, এ কি সত্যি? কি অসিত, তুমি নাকি অমলেশদার ক্ষতিপূরণের টাকা দিতে অস্বীকার করেছো? হ্যাঁ, কিন্তু কেন? তার জন্য তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, আমি শুধু জানতে চাইছি কেন তুমি তাকে তার ন্যায্য পাওনা দিতে অস্বীকার করেছো? কেন করেছি তার জবাব দিয়ে আমি তোর কাছে করব না। ঠিক আছে, তুমি তার টাকা দিতে অস্বীকার করলেও আমি তা করব না।